সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং নির্মাতা শিশির সালমানের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই থাকছে চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। উত্তর বাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী শেখ আফজালের একক চিত্র প্রদর্শনী, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। এই সময়ে প্রদর্শনী চলবে 7 মে পর্যন্ত। ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে কাজী হাসিবুল হাসানের একক চিত্রকলা প্রদর্শনী ফেরা, রিটার্ন টু দ্য ফোল্ড। প্রদর্শনী চলবে 30 এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী সানজিদ মাহমুদের একক চিত্র প্রদর্শনী ওয়েন ড্রয়িং ক্যান স্পিক, প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 28 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন নেওয়াজ মোর্শেদ দীপুর প্রযোজনায় অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। শোনো, তোমার বাবার কি খবর? এই তো আছেন, ভালোই। অনেকদিন আসে না, ফোন টোনও করে না। আরে আমারও মনে থাকে না, একটু ফোন টোন করো তো। আমি আজই বাবাকে ফোন করে কালই চলে আসতে বলবো। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। প্রার্থনায় চলেন। চলুন চলুন চলুন, না যাই আরো বেশি সন্দেহ করব। চলুন চলুন চলুন। আপনি বুঝতে পারছেন যে আমরা বিশাল একটা বিপদে পড়তে যাচ্ছি? রাত 11:30 দেখবেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। তুমি আমার চাচা, তুমি আমার ক্ষতি করবা কেন? তুই কোনো কিছু আবদার করেছিস আমি রাখিনি, এরকম হয়েছে? আমি তোমার কাছে কখনো কোনো আবদার করি নাই। তোকে আমি কম আদর করি? তোদের প্রত্যেকটাকে আমি আমার জানের মতো আদর করি, আর সেই তুই কি করছি আমি? রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। এনটিভিতে প্রচারিত হচ্ছে শিশির সালমান নির্মিত অ্যাডভেঞ্চার শো অ্যাডভেঞ্চার ম্যান। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নির্মাতা শিশির সালমান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। অ্যাডভেঞ্চার ম্যান, একেবারে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার নিয়ে আপনি আমাদের এনটিভির দর্শকদেরকে আনন্দ দেন, রোমাঞ্চিত করেন এবং শিহরিত করেন। তো এই অনুষ্ঠানটার আইডিয়াটা কিভাবে আপনার মাথায় এলো? আইডিয়াটা হলো যে আমাদের দেশে বেসরকারি বা সরকারি টিভি চ্যানেলগুলিতে এই ধরনের প্রোগ্রাম হয় না। বাইরের দেশে প্রোগ্রামগুলিতে, টিভি চ্যানেলগুলিতে আছে, কিন্তু আমাদের দেশে এই ধরনের জায়গা আছে যা ডিসকভারিতে আমরা যে ধরনের লোকেশন দেখি এই রকম বা এর কাছাকাছি লোকেশন আমাদের দেশে আছে, এবং কিছু কিছু লোকেশন ওই লোকেশনগুলির চাইতেও সুন্দর। তো আমার দেশের দর্শক এবং পাশাপাশি বিশ্বের মানুষদের কাছে এই জায়গাগুলিকে তুলে ধরার একটা চিন্তাভাবনা ছিল। এর আগে অনেকবারই বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেরিয়েছি, কিন্তু চিন্তা করলাম যে এই জায়গাটাকে আরও সুন্দর করে কিভাবে দেখানো যায়। আর আমি এই কাজগুলি করি, এখন ক্যামেরার সামনে করছি, আগে ক্যামেরার পিছনে করতাম। তো এইখান থেকে চিন্তা করলাম যে আমার দেশটাকে, আমার দেশের শহর বা গ্রামগঞ্জ তো দেখানো হয়, বাট এই ওয়াইল্ড বা রিমোট এলাকাটা দেখানো হয় না।
এটাকে কিভাবে দেখানো যায় এখান থেকে শুরু করলাম। এবং রিমোট এলাকায় আপনি যেভাবে তুলে ধরেন জায়গাগুলো, আপনি নিজেই একেবারে মনে হয় যে সেই জায়গাটার ভেতরে ঢুকে যান এবং একেবারে তাদের মতোই আপনি জীবনযাপন করেন, ঠিক যতটুকু সময় আমরা দেখি। তো এটা তো বেশ বিপদসংকুল এবং বেশ কষ্টসাধ্য। আমি যখন ওই জায়গাগুলিতে থাকি তখন আমার 10 সেকেন্ডের জন্য মনে পড়ে না যে আমি কোনোদিন শহরে ছিলাম। আমি ওদের সাথেই থাকি, ওদের মতন খাওয়া দাওয়া করার চেষ্টা করি, ওদের মতন চলাফেরা করার চেষ্টা করি। ইভেন ওদের যেই পরিবেশে ওরা থাকে, অর্থাৎ পাহাড়িরা বা আদিবাসী যারা, তারা ওই পরিবেশে ওইভাবে মিশে থাকার চেষ্টা করি এবং এটা আমি পছন্দও করি। শহরের চাইতে এই যে আমি আপনার সাথে যেই পরিবেশে বসে আছি, এর চাইতে একটা ঝর্ণার পাশে একটা পাথরের উপরে বসে থাকাটা আমার কাছে অনেক আনন্দজনক। তো আমি এটা পুরোটা অন্তর থেকে এবং ভালোবেসে করি, এই জন্যে আমার কাছে এটা তেমন কঠিন মনে হয় না, কষ্ট লাগে না। বোঝা যাচ্ছে যে আপনি বেশ অ্যাডভেঞ্চারাস। তো এটি কি একেবারে ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে। সেক্ষেত্রে পরিবার থেকে বাধা আসেনি? বকা তো নিশ্চয়ই খেতেন প্রচুর শুরুতে? পরিবার শুরুতে জানতেন না যে আমি আসলে কই যাই কি করি, তখন তো টেলিভিশনে দেখানো হতো না। তারা জানতেন যে বান্দরবনে বা সুন্দরবনে খাগড়াছড়ি কোথাও বেড়াতে আমি গিয়েছি। বাট যখন টেলিভিশনে শুরু হলো, প্রায় 1 বছর, শোটা তো অনেক বছর ধরে চলছে, 1 বছর আমার ফ্যামিলিতে আমার মাই আছেন, কখনো এই শোটা ওনাকে দেখানো হয় নাই, বিভিন্নভাবে এটা এড়ানো হয়েছে। পরে যখন দেখছেন উনি এটা সরাসরি না করছেন যে না এটা না, তখন ওনাকে এই যেটুনি ওনাকে বোঝানো হয়েছে যে এটা আসলে ফেক, যে এটা যেটা দেখা হচ্ছে, আমার পাশের মানুষজন বলছে যে এটা আসলে এরকম না, দামি করা হয়েছে, যে এটা এত উঁচু পাহাড় না, আসলে এক একটা পাহাড় 3000 3500 ফিট উঁচু থাকে বা ঝর্ণা বা ইত্যাদি, কিন্তু আমরা তাকে ওইভাবে জানা আসলে এগুলি অত রিস্ক না। যখন আপনি এরকম গহীন জঙ্গলে বনে পাহাড়ে ঘুরতে যান, তখন সেখানকার মানুষদের সহযোগিতাটা কিভাবে পান? তারা আপনাকে কিভাবে গ্রহণ করে? তারা সহযোগিতা না করলে এই শো কন্টিনিউ করা সম্ভব হতো না। আর আমি যেটা বলবো, আমার দৃষ্টিভঙ্গিটা এরকম যে আমাদের শহরের মানুষজনের চাইতে, যারা আমরা সভ্য কাপড় চোপড় পরে ঘুরে বেড়াই, তাদের চাইতে যারা আদিবাসী তারা অনেক বেশি আন্তরিক, তারা অনেক বেশি সৎ, পরোপকারী। তারা যেইভাবে আগে আসে যে কোনো বিপদে, শহরের মানুষজন এতটা আগে আসবে না বা আসে আমি দেখিনি। তো আরেকটা জিনিস হচ্ছে ওখানে আমরা 100% নিরাপদ থাকি। আজকের দিন পর্যন্ত ওই ধরনের কোনো সমস্যা হয় না, ওরা ওইভাবেই আমাদেরকে গ্রহণ করে এবং আমরাও চেষ্টা করি তাদের মতন করে চলতে। আপনি বললেন যে সেরকম বিপদ ঘটেনি, কিন্তু তারপরও নিশ্চয়ই বিপদ ঘটেনি, কিন্তু খুব রিস্কি কোনো সিচুয়েশনে পড়েছেন শুটিং করতে গিয়ে? শুটিং এর জন্য একটা ব্যাপার, আমার তো এটা তো হচ্ছে অ্যাডভেঞ্চার শো, আমি ট্রাভেল শো না। ট্রাভেল শো হিসেবে আমি এটা দর্শকদেরকে দেখাতেও চাই না। তো অ্যাডভেঞ্চার শো, একটা ঝর্ণা দেখে চলে আসলো একজন লোক, সেটা ট্রাভেল শো হলো। আমরা দেখাতে চাই একটু অন্যভাবে, একই জিনিস অন্যভাবে দেখাতে চাই, যে আপনি যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অ্যাডভেঞ্চারম্যান যদি একই রাস্তা দিয়ে হেঁটে যায়, সেটা অ্যাডভেঞ্চার হবে না। সেক্ষেত্রে আমরা একটু কঠিন করে দেখানোর চেষ্টা করি, বা এই পথটারই কঠিন ভার্সন কোনটা সেটা দেখানোর চেষ্টা করি। সেই ক্ষেত্রে মাঝে মাঝে বিপদ হয় এবং অনেকবারই আমাকে হাসপাতালে থাকতে হয়েছে এবং শুটিং স্পট থেকে সরাসরি হাসপাতালে আসতে হয়েছে দিনের পর দিন এবং মাসের পর মাস। তারপরও আপনি পিছিয়ে যাননি এবং আমাদের এনটিভির দর্শকদেরকে বঞ্চিত করেননি। এটা আমার ভালোবাসার জায়গা, এটা আমার জন্য তো বিজনেস না। আমি এটা যতদিন বেঁচে আছি করে যাব এবং সামনে আরো নতুন কিছু করব আশা করি। অনেকগুলো জায়গায় তো ঘুরে বেরিয়েছেন, অনেক অঞ্চলেই, কিন্তু কোন জায়গাগুলো আপনার কাছে মনে হয়েছে বেশি বিপদসংকুল কিংবা খুব সুন্দর? দুটোই হতে পারে। সুন্দর বলতে বাংলাদেশের রিমোট এলাকা সব জায়গায় সুন্দর, আমি এটা মার্ক করতে পারবো না কোনটা কম বেশি, তারপর একটু কম বেশি মার্ক দিয়ে ফেলেন। কঠিন হচ্ছে সবচাইতে আমার কাছে লেগেছে, আমরা পুকুরপাড়া নামে একটা জায়গা আছে, সেখানে আমরা প্রথম যাই, তখন খুব বান্দরবনের একদম গভীরে। আর তারপরে লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্ধারমানিক, থানচি উপজেলার আন্ধারমানিক নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা সবচাইতে বাংলাদেশে আমার মনে হয়েছে সবচেয়ে কঠিন জায়গা। ওখানে পরিবেশ, প্রকৃতি এবং বিশেষ করে হচ্ছে বন্য প্রাণী, পোকামাকড় ইত্যাদি বা বড় ছোট, এইগুলি নিয়ে খুবই মারাত্মক। ওখান থেকে এসেই আসলে আমাদের পুরো টিমকে আবার হসপিটালাইজ করতে হয়েছে। আচ্ছা, সেটা কি ধরনের সমস্যা ওখানটাতে? আপনি কেন বলছেন যে ওটা বিপদসংকুল? আমরা যখন যাই তখন ওখানে আমি একজন লোক পাইনি যিনি বাংলা বোঝেন। আমরা কোন দিকে যাব,
কি খাবো এটাই আমরা আসলে বুঝাতে পারিনি। আমার মনে আছে যে আমরা 2-3 দিন শুধুমাত্র মুড়ি বা বিস্কিট এবং কলা গাছের মোচা এইগুলি খেয়ে ওখানে থাকছি। তারপরে হচ্ছে যে আর ওখানে পরিবেশে সবচেয়ে যেটা হলো জোক আর হচ্ছে মশা, ওখানে আমরা ওইভাবে প্রতিষেধক নিয়ে যাইনি তো, আর মশারি বা এত কিছু নিয়ে আমাদের ট্যুর করা আসলে সম্ভব হয় না। তো ম্যালেরিয়ার ইয়েটা সবচাইতে বেশি ওই এলাকায়, এই জন্যই বলবো যে এটা খুব কঠিন ছিল। এবং আমরা আন্ধারমানিক একটা জায়গা আছে যেটা হচ্ছে টানেল, 2 দিকে উঁচু উঁচু পাহাড় এবং খুব একটা সরু জায়গা দিয়ে যেতে হয়, ওই জায়গাটা আমাদের কাছে খুব কঠিন মনে হয়েছে। নামটাও বেশ অন্যরকম, আন্ধারমানিক, নামের সাথে জায়গাটার কি কোনো মিল আছে? হ্যাঁ মিল আছে, যে সেই যেই টানেলটার কথা আমি বলছি ওখানে কখনো সূর্যের আলো পড়ে না, কখনোই না। কখনোই না। তো সেই টানেলটা দিয়ে মানুষ যাওয়া আসা করে কি করে? ওখানকার মানুষ যাওয়া আসা করে না, এই ধরনের যারা অ্যাডভেঞ্চার প্রিয়, আমি বা বাংলাদেশে অনেক বন্ধুরাই আছেন যে এই ধরনের অ্যাডভেঞ্চার প্রিয়, তারা মাঝে মাঝে যান, বাট সাধারণত ওখানে কেউ যান না। ওই জায়গায় যারা বসবাস করেন তারাও যান না, তারাও সেখানে যান না। এবং আমি একজনের সাথে কথা বললাম, আন্ধারমানিক থেকে 3 কিলোমিটার দূরেই উনি থাকেন, ওনার বয়স হচ্ছে প্রায় 68 ইয়ার্স, তো উনি কোনোদিন ওখানে যান নাই। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি খুব একেবারেই বিপদসংকুল জায়গাগুলোতেও গিয়েছেন এবং এনটিভির দর্শকদেরকে সেই জায়গাগুলো দেখিয়েছেন। আমি চেষ্টা করি যে আমার শোটা হচ্ছে তাদের জন্য যারা ইচ্ছা আছে এইসব জায়গায় যেতে বাট পারছেন না, তাদের জন্য যে আপনি আমাদের দেশে কি সুন্দর জায়গা আছে এবং দুর্গম জায়গাগুলি আছে, যে চাইলেই তো সবাই যেতে পারেন না, ফ্যামিলি প্রবলেম থাকতে পারে বা ফিজিক্যাল। তবে আরেকটা কথা বললাম যে যদি ইচ্ছা থাকে, শারীরিক গঠন কোনো ব্যাপার না, যে কোনো জায়গায় যেতে পারে। তো এই ধরনের দর্শকদের জন্য আমার শোটা, যারা ইচ্ছা করেন যে আমাদের দেশের দুর্গম জায়গাগুলি ঘুরে দেখবেন, তাদের জন্যই শোটা বানাই। এই যে দুর্গম অঞ্চলগুলোতে আপনি ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে বিভিন্ন ধরনের খাবার খেতে হচ্ছে, অনেক সময় আমরা দেখেছি যে আপনি সাপ খাচ্ছেন, সেক্ষেত্রে আসলে এই জিনিসগুলো সম্ভবটা কিভাবে হয়েছে? আচ্ছা, ব্যাপারটা আসলে এরকম যে আমরা যে জিনিসগুলি খেয়ে দেখাই, আমাদের সাথে সাধারণ ফুড থাকে। মাঝে মাঝে কয়েকবার এরকম হয়েছে যে ছিল না, ইচ্ছা করে খেতে হয়েছে, বা কিন্তু স্বাভাবিকভাবে কি হয়, আমাদের সাথে ফুড থাকে বা ফুডের ব্যবস্থা থাকে। বাট আমি আমার দর্শকদেরকে বোঝাতে চাই যে যদি একটা মানুষ বিপদে পড়ে বা আপনার সাথে ফুড শেষ হয়ে যায় বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনি পড়েন, তখন আপনি বেঁচে থাকার জন্য কত দূর যাবেন, কি কি খাওয়া যেতে পারে এবং সেটা কিভাবে, পোকামাকড় হোক, সাপ হোক, ব্যাঙ হোক, বা সেটা অন্য কোনো প্রাণী হোক যেটা স্বাভাবিকভাবে আমরা খাই না, সেই ক্ষেত্রে এইটা যদি আপনার খেয়ে বাঁচতে হয় তাহলে আপনি কিভাবে খাবেন এবং কি কি খাওয়া যেতে পারে, এইটা দেখানোর জন্যই আসলে এগুলি খাওয়া। কিন্তু বাংলাদেশে এখনও এইরকম কোনো দুর্যোগ রিমোট এলাকা নাই যেখানে খাদ্যের অভাবে সাপ খেতে হয়, এরকম কোনো জায়গা নাই। বাট আমরা দেখাই এই জন্যে যে যদি কখনো বিপদ হয়, যে আমাদের আদি পুরুষ যারা, তারা তো বনে জঙ্গলি ছিল, তারা কিভাবে টিকে থাকছে। জি জি। দেশের বাইরেও কি এই শোটা নিয়ে কাজ করেন? আমাদের এখন 3 নম্বর সিজন চলছে। আমরা এই সিজনে আমরা বাংলাদেশের বাইরে আরো প্রায় 13টা কান্ট্রিতে যাব, আমাদের প্ল্যানিং আছে। 13টা কান্ট্রি যাওয়ার উদ্দেশ্য এটাই যে আমাদের দেশের জায়গাগুলির সাথে ওইটার কম্পেয়ার করা, যে বন্ধুরা আপনারা তো এই জায়গায় ঘুরতে আসবেন, কিন্তু এইরকম একটা জায়গা বাংলাদেশেও আছে, আগে আপনারা ওই জায়গাটা দেখে আসেন, তারপরে আপনি ইচ্ছা করলে আসেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যাডভেঞ্চার ম্যানের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আর যারা এনটিভি এই মুহূর্তে দেখছেন বা আমার দর্শক, সবাইকে ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।